প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় প্রস্রাবে জ্বালাপোড়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভির সকলকে ধন্যবাদ। স্যার, প্রস্রাবে জ্বালাপোড়া এটি কেন হচ্ছে? প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে সাধারণত এটি প্রস্রাবের ইনফেকশন জ্বালাপোড়া। এই জ্বালাপোড়ার জন্য যে ইনফেকশনটা হচ্ছে এবং সেটার সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয়। প্রস্রাবের জ্বালাপোড়াটা কিন্তু আরও অন্য কারণে হতে পারে। যেমন ধরেন যদি কারো যদি প্রস্রাবের রাস্তা খুব সরু হয়ে থাকে বা প্রস্রাবের যদি বিভিন্ন মাত্রা থাকে, পিএইচ যেটা আমরা বলি, সেই পিএইচের পরিমাণটা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। তো সাধারণত আমরা আমাদের একটি সাধারণ জ্ঞানে আমরা এক ভাষায় বলতে পারি যে যদি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের কিংবা মেয়েদের, এবং সাধারণত এটি মেয়েদেরই বেশি হয়, যদি প্রস্রাবে খুব জ্বালাপোড়া হয় তখন আমরা ধরে নিই যে একটি তার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। সেই জন্যই তখন আমরা তাকে লিডিং কিছু কোশ্চেন করি, যেমন ধরেন যে জ্বালাপোড়ার সাথে রক্ত যাচ্ছে কিনা, কিংবা জ্বর আসছে কিনা, কিংবা তার কখনো কোনো প্রস্রাবের রাস্তা দিয়ে কখনো পাথর বের হয়েছে কিনা। হ্যাঁ, এই ধরনের আমরা কিছু লিডিং কোশ্চেন করি। তখন যদি আমরা সেই ধরনের কোশ্চেন থেকে তার কোনো উত্তর পাই তখন আমরা এটা সাসপেক্ট করে নিই যে এটা প্রস্রাব ইনফেকশনের কারণে হচ্ছে। সেই ধরনের আমরা তখন তাকে সাজেস্ট করি। আবার অনেক সময় দেখবেন যে বিশেষ করে রমজান মাসে যারা আমাদের প্রায় ভদ্রমহিলারা কমপ্লেন করেন যে তার প্রস্রাবে খুব জ্বালাপোড়া হয়, এবং তারা রমজানের আগে এই জন্য বিশেষ করে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞের কাছে বা গাইনি বিশেষজ্ঞের কাছে মেয়েরা সাধারণত যেয়ে থাকেন যে তার প্রস্রাবে খুব জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে প্রতি রমজানের আগে। সুতরাং বা রমজানের মধ্যেই এই জন্য তারা আগে একটি প্রিভেনশন চিকিৎসার জন্য আসেন সাধারণত। তা আমি এইরকম প্রচুর রুগী আমরা যেটা পেয়ে থাকি, তাই আমরা তাদেরকেও তখন বলি যে আসলে যে প্রস্রাবে ইনফেকশনের জন্য হচ্ছে তা না। ওই সময় জাস্ট প্রস্রাবে যারা পানির পরিমাণটা যেহেতু ডিহাইড্রেশন থাকে রমজানে, পানিটা অনেক খাওয়ার পরে রমজান বিশেষ করে সেহরি খাওয়ার পরে দেখা যায় যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তারা পানি ফাস্টিং থাকতে হয়, সেই জন্য তাকে পানিটা খেতে পারেন না, এবং ওই সময় দেখা যায় তাদের এই কারণেই তাদের অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে। একেবারে প্রাথমিক পর্যায়ে যাদের প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা রয়েছে কি কি লক্ষণ উপসর্গ থাকে? সাধারণত তারা বলেন যে স্যার আমার প্রস্রাব করার সময় খুব বার্নিং হয়, এটি একটি সাধারণত বিষয় থাকে। আবার অনেকেই বলেন যে প্রস্রাবের শেষে অংশে যে তার খুব একটা বার্নিং, এটা কামড় দেয়। এবং অনেকেই বলে থাকেন যে কেউ বলে থাকেন যে বিশেষ করে পুরুষরা বলে থাকেন, অনেক সময় ক্ষেত্রে বলে থাকেন যে প্রস্রাবের রাস্তা দিয়ে তার সাদা পুজের মতো বের হয়। আবার বিশেষ করে মেয়েরা বলেন যে প্রস্রাবটা তার ঘন ঘন হয় এবং প্রস্রাবের শেষের অংশে কামড় দেয় এবং রক্ত যায়। এই ধরনের উপসর্গ, এবং তারা বলেন যে এটা কাঁপুনি দিয়ে সাধারণত জ্বর আসে। এই ধরনের উপসর্গগুলো হলেই আমরা ধরে নেই যে ইট মে বি এ চান্স অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কি কারণে হচ্ছে এই ইনফেকশন? এগুলো সাধারণত দেখা যায় যে যদি আপনার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে মেয়েদের যে গঠনমূলক যে শারীরিক যে গঠনমূলক অবস্থা, সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্রাবের রাস্তা, জরায়ুর রাস্তা এবং বাথরুমের রাস্তা তিনটি একদম সন্নিকটে থাকে। তখন ওই বাথরুমের রাস্তাটা যারা তখন পরিষ্কার করেন তখন দেখা যায় যে এই বাথরুমের রাস্তা পরিষ্কারের সময় বাথরুমের রাস্তার পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে তাহলে এই জীবাণুগুলো সাধারণত ইনভেট করে মূত্রথলিতে অবস্থান গ্রহণ করে, এবং তারা মূত্রথলি থেকে বংশানুক্রমে সেগুলো ইনফেক্টেড হয় এবং পুরো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়ে যায়। আবার অনেক সময় যদি দেখা যায় যে কারো স্টোন ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আর সাধারণত ছেলেদের ক্ষেত্রে এক্সপোজার একটা হিস্ট্রি থাকলে সাধারণত আমরা এরকম ধরে নেই সেটা হতে পারে। আবার যদি একদম বয়স্কদের যদি এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয়, প্রস্রাব জমা থাকে, সেক্ষেত্রে হতে পারে। তো সাধারণত
যে এনি কন্ডিশন, যে প্রস্রাবের রাস্তার যে কোনো কন্ডিশনে দেখা যাচ্ছে যে প্রস্রাবটা তার রিটেনশন হলেই সেখানে তার এই জীবাণু বংশানুক্রমে তার জীবাণুর বংশবৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেখানে তার দেখা যাচ্ছে যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। আমরা বেশিরভাগ সময় দেখি যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ইনফেকশনটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আসলে কখন হাসপাতাল কিংবা চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যদি দেখা যায় যে আমরা এই রোগটি অবহেলা করি, অনেক সময় আমাদের এরকম অনেক রোগী আছেন যে তারা অবহেলার জনিত কারণে তারা একটি ফার্মেসিতে যান এবং একটি অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে চলে আসেন এবং তাকে দেখা যায় যে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করেন এবং পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক কোনটা কাজ করবে বা কী করবে আমরা যদি কালচার না দেখে যদি সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক করতে না পারি তখন এটি মারাত্মক আকার ধারণ করে এবং তারা দেখা যায় যে অনেক সময় শেষ পর্যন্ত এই ধরনের পেশেন্টগুলোকে হসপিটালাইজড হতে হয় এবং শুধু হসপিটালাইজড নয় এবং দেখা যাচ্ছে যে তাদেরকে প্রায়শই দেখা যায় যে তাদেরকে এরকম দরকার হতে পারে যে আইসিইউতে পর্যন্ত তাদেরকে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে। আমি মনে করি যে সাধারণত যে সকল রোগী এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় তাদের অবশ্যই প্রথমে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং ইউরোলজিস্টের পরামর্শ নিলে তিনি প্রথমেই কী করণীয় সেটা তাকে বুঝিয়ে দেবেন এবং কীভাবে আপনি রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে প্রিভেনশন হওয়া যায় সে ব্যাপারে তার দীর্ঘ সাজেশন তিনি দিতে পারবেন, উপদেশগুলো অ্যাডভাইসগুলো তাকে দিতে পারবেন। তাহলে দেখা যায় যে এই রোগের সংখ্যাটি কিন্তু অনেকাংশে কমে যায়। তা আমি মনে করি যে আর এটা যখন আনকন্ট্রোল হয়ে যায়, বিশেষ করে আপনার ডায়াবেটিক পেশেন্টদের এবং যারা ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, যারা দীর্ঘদিন ক্যান্সারের পেশেন্ট বা বেডরিডেন থাকেন, তাদের এগুলো রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তাদেরকে প্রায়শই দেখা যায় যে হসপিটালাইজড আমাদেরকে করতে হচ্ছে। কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায় যে ইউরিনে ইনফেকশন হয়েছে? এটি খুব সিম্পল একটি ধরেন যে কারণ যদি এরকম সাসপিশাস হয়, আমি মনে করি সে একটি ডাক্তারের কাছে যাওয়ার আগেও যদি ইউরিনের রুটিন এবং কালচার টেস্টে দিয়ে সে সরাসরি একজন ডাক্তারের পরামর্শ নেন, তখন ডাক্তার বাকি তার হিস্ট্রি শুনে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। যেমন ধরেন যে একটি আলট্রাসোনোগ্রাম কিডনি রিউটার ব্লাডার রিজনে এবং সেখানে যদি আমরা ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি এবং পোস্টভার্ডাল রিসিডিউল উল্লেখ করে দিই আরও ভালো হয় এবং তার পাশাপাশি যদি আপনি একটি প্লেন এক্স-রে কিউবি করেন যে সেখানে কোনো স্টোন ডিজিজ আছে কিনা সেটা বোঝা যায়। এই ধরনের সিম্পল পরীক্ষা দিয়ে আমরা এবং যদি এটি কিডনি ফাংশন টেস্ট করিয়ে নিই সাথে সিরাম ক্রিয়েটিনিন দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং তার কেন হলো সেটাও আমরা একটি ইভ্যালুয়েশন করে ফেলতে পারবো। নিশ্চয়ই। পরবর্তী সময় সেই কাউন্সেলিংটি কীভাবে করা হয়ে থাকে? সাধারণত আমরা বলি যে যার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে তাকে আমরা একটি পরামর্শ দিই যে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমরা আরও বলি যে বিশেষ করে একটি প্রপার অ্যান্টিবায়োটিক তাকে নেওয়া এবং সেই প্রপার অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে যেন যেটা যেন কালচারটা দেখে যেন অ্যান্টিবায়োটিকটা তাকে সেবন করানো হয় এবং যদি পরবর্তীতে যদি এটি কন্ট্রোল না হয় বা যদি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় তাহলে আমরা বলে দিই যে আপনি শেষ পর্যন্ত যদি দরকার হয় বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সেক্ষেত্রে সাধারণত আমরা বলি যে আপনার একটা সাধারণত হসপিটালাইজড একটি ভালো কোনো একটা হসপিটালাইজড একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভর্তি হয়ে যান। একজন ব্যক্তির পার্সোনাল হাইজিন এর সাথে আসলে এই ইউরিন ইনফেকশনের সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই, আমি যেটি প্রথমেই আপনাকে বললাম। তবে আমরা সাধারণত ধরেন যে প্রস্রাবের জ্বালা পড়া, যেটা আমি আপনাকে বলছিলাম যে প্রস্রাবের জ্বালা পড়া মিনস যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তা কিন্তু নয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিছু খাদ্যাভ্যাসের কিন্তু পরিবর্তন করতে বলি। তো সেই খাদ্যাভ্যাসের পরিবর্তন করার ভিতরে আমরা যেমন ভাজা পড়া জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য, না খাওয়ার জন্য, ফাস্ট ফুড যেটা আমরা বলি যে ফাস্ট ফুডগুলোকে অ্যাভয়েড করা যায় সেটাকে করার জন্য এবং তারপরে ধরেন যে আমরা বলি যেমন আনারসের জুস বা ক্যানবেরির জুস এগুলোকে বেশি বেশি করে উৎসাহিত করি এবং লেবুর পানিকে উৎসাহিত করি যেন তারা একটু লেবুর পানি বেশি খান। তার মানে আপনি খাদ্য অভ্যাসে চলে গেলেন, তার মানে আপনি দৈনিক একটি রুটিন চেঞ্জ করে নিয়েছিলেন এবং যে বিশেষ করে মাংস জাতীয় খাবারগুলো, প্রোটিন জাতীয় খাবারগুলো লাইফস্টাইল মডিফিকেশন করা যায়। আর সেকেন্ড আমরা বলি যে হাইজিন মেনটেন করা এবং বিশেষ করে যারা মেয়েরা আছেন, বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বারবার এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাদের একটি অভ্যাস থাকেন যে তারা সাধারণত বাসার থেকে বেরোলে আর সাধারণত তারা অন্যদের ওয়াশরুমে তারা যেতে চান না বা স্কুল কলেজে ওয়াশরুমে তারা যেতে চান না। আমরা এটাকে বলি যে আপনার এই অভ্যাসটিকে পরিবর্তন করতে হবে এবং তার যে ওয়াশরুমে যান সেই ওয়াশরুমটিকে পরিষ্কার করে আপনি সেখানেই যেন অন্তত প্রস্রাবকে ধরে রাখা যাবে না, সেটার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। এবং আরেকটি বলে থাকি যে বাথরুমের রাস্তার পানিটা যেন প্রস্রাবের রাস্তার দিকে না আসে সেভাবে সাবধানতা অবলম্বন করা।
এবং যারা ইয়ং যারা ধর মেনস্ট্রুয়েশন সাইকেল যাদের আছেন, যাদের অতিরিক্ত ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে ঘন ঘন প্যাডগুলোকে যেন চেঞ্জ করা হয়, তাহলে সেখান থেকেও কিন্তু একদম ইনফেকশন হতে পারে। কর্মজীবী নারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, কর্মজীবী নারীদের জন্য তো সেই উপদেশটা বেশি প্রয়োজন, কারণ কর্মজীবী নারীরা প্রায়শই দেখা যান যে ওই তাদের অফিসে যেই তাদের কম্বাইন্ড থাকে, ওয়াশরুম থাকে, ছেলেদের ওয়াশরুমটা ও মেয়েদের ওয়াশরুমটা যদি কম্বাইন্ড থাকে তারা সাধারণত যেতে চান না। সেখান থেকে তাদেরকে সেই অভ্যাসটা পরিবর্তন করতে হবে এবং প্রস্রাব আসার চাপ আসার অনুভূতি আসার সাথে সাথেই যেন সেই প্রস্রাবটা ক্লিয়ার করেন, সেটা প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং তাকে ওই জুস জাতীয় খাবারগুলোকে একটু বেশি বেশি অভ্যাসে পরিণত করে নিয়ে আসা। স্যার, প্রস্রাবের জ্বালাপোড়া এটি থেকে বড় কোনো রোগ হবার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই প্রস্রাবের জ্বালাপোড়া সাধারণত হলে যেটি হয়, যদি আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আমি বললাম, যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সাধারণত কী হতে পারে? সাধারণত দেখা যায় যে সেটি কিডনিকে পর্যন্ত এফেক্ট করতে পারে, যেটা আমরা পাইলোনেফ্রাইটিস আমরা বলে থাকি, তাই না? তো সেখান থেকে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ইউরিনারি স্টোন ডিজিজ ফর্মেশন হতে পারে, যেটা পাথর হতে পারে। তো সাধারণত এই ধরনের কমপ্লিকেশনগুলো হয় এবং সেখানে হিমাচুরিয়া পর্যন্ত হতে পারে, যেটা আমরা বলি যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত যাওয়ার সময় কিছু ক্লট হয়ে যায়, রক্তটা জমাট বেঁধে যায় এবং প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা বলে থাকি যে রিটেনশন অফ ইউরিন। এই ধরনের কমপ্লিকেশনগুলো সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে হতে পারে এবং দেখা যাচ্ছে যে ইউরোসেপসিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে পেশেন্ট ইউরোসেপসিস হয়ে গেলে পুরো বডিতেই সেটি এক পর্যায়ে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী পেশেন্টের ডিএসি ডেভেলপ করে, শকে চলে যায় এবং যেটার জন্য পরবর্তীতে আইসিইউ ম্যানেজমেন্ট পর্যন্ত দরকার হতে পারে। এই ধরনের কমপ্লিকেশনগুলো সাধারণত দেখা যায়। আমরা অনেক সময় দেখি যে ইউরিন কালচার পরীক্ষা করছেন কিন্তু সেখানে কোনো জীবাণু পাচ্ছেন না, এবং আমরা তাদের ক্ষেত্রে এই হিস্ট্রিও পাই যে তারা আসলে অনেক আগে থেকেই অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছেন। সেই বিষয়টি আসলে যুক্তিযুক্ত কিনা? যদি কারো এরকম রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকে বা প্রস্রাবের জ্বালা পড়া হচ্ছে, তিনি অবশ্যই একজন ডাক্তারের জন্য পরামর্শ নেন। তাহলে হবে কি যে আপনি যদি অ্যান্টিবায়োটিক না খেয়ে যদি ডাক্তারের কাছে আসেন, তাহলে ওই ডাক্তার কিন্তু তাকে চিকিৎসা করার জন্য একটি স্পেস পায় এবং সেখানে সে কিন্তু তখন তাকে বলতে পারেন যে আপনি এই ধরনের উপসর্গগুলোর জন্য এই পরীক্ষাগুলো করেন এবং ওই সময়টায় তাকে একটা আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সেটা হলো যে আমরা ওই অ্যান্টিবায়োটিক কালচার দেখে তখন যদি প্রয়োজন হয় আমরা সেটা চেঞ্জ করার, সেটা আমরা তখন চেঞ্জ করতে পারি। কিন্তু আপনি যদি কালচার দেওয়ার আগেই যদি অ্যান্টিবায়োটিক স্টার্ট করেন তাহলে আমাদের কিন্তু সেটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে আপনি দেখবেন যে প্রায়শই ঘটনাটি ঘটে ফার্মেসিতে গেলে, এবং ফার্মেসির যারা আছেন ওরা সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকেন এবং ওরা আসার সাথে সাথেই জ্বালা পড়া, বাট সেটা কিন্তু ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন না, তারা আপনি কেন তাকে একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন? এবং এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে একসময় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যাচ্ছে। সুতরাং প্রস্রাবের জ্বালা পড়া করলেই আপনি যে অ্যান্টিবায়োটিক খাওয়ার যে একটা ধারণা, এই ধারণা থেকে সরে আসা উচিত। প্রস্রাবের জ্বালা পড়া এর চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে? এই প্রস্রাবের জ্বালা পড়া হলে সাধারণত আমরা কিছু লাইফস্টাইল মোটিভেশন করতে বলি এবং হাইড্রেটেড করতে বলি, পেশেন্টকে যেন প্রচুর পরিমাণে যেন পানি খায় সেটা আমরা বলি। যেমন লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে আমি অলরেডি বলেছি যে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেগুলো যেমন ভাজা পোড়া জিনিস, প্রোটিন জাতীয় খাবার, প্রাণীজ প্রোটিন এগুলোকে অ্যাভয়েড করা এবং জুস জাতীয় খাবার যেমন আনারসের জুস, এবং আনারসের জুসে যে কেমিক্যাল থাকে সেটি আপনার এই জ্বালা পড়াকে প্রিভেন্ট করতে সহায়তা করে। এবং ধরেন তারপরে আমরা কিছু ওষুধ প্রয়োগ করে থাকি, সাধারণত ইউরিনটাকে অ্যালকালাইন করার জন্য আমরা সিরাপ প্রয়োগ করি এবং যেমন কিছু মেডিসিন প্রয়োগ করি আমরা। কিছু মেডিসিন আছেন, যদিও এই মেডিসিনটি আমাদের দেশে তৈরি হয় না, বাইরের মেডিসিন, সেটা আমরা প্রয়োগ করি এবং তাতে দেখা যাচ্ছে এই জ্বালা পড়াটা অনেকাংশেই কিন্তু কমে আসে। অর্থাৎ শুরুতেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই? শুরুতেই অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। প্রস্রাবে জ্বালা পড়ার এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গ্যাস্ট্রিক রোগী বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ভুগে থাকেন। প্রতিদিন কি খাবেন বা কোন খাবারটি খেলে এর থেকে আপনি মুক্তি পাবেন সেটা কিন্তু তাদের চিন্তার বিষয়। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। মূলত আমাদের সেই কারণগুলোকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের কিছু খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। অনেক সময় গ্যাস্ট্রিক রোগী যারা, তারা কিন্তু সকালে খালি পেটে টক ফল বা টক জাতীয় খাবার কিন্তু খেয়ে থাকেন।
এই টক ফল বা টক জাতীয় খাবারগুলো খালি পেটে খেলে কিন্তু তাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে চা খাওয়া। যারা সকালবেলা খালি পেটে চা খেয়ে থাকেন তাদের কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বা অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাই গ্যাস্ট্রিকের রোগীদের আমি সাজেশন দিব যে অবশ্যই আপনারা খালি পেটে টক ফল বা চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন। এরপরে কিছু সবজি বা কিছু খাবার আছে যেগুলো গ্যাস্ট্রিক রোগীদের কিন্তু ট্রিগার করতে পারে, যেমন দুধ বা দুধের খাবারগুলো অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকার কারণে এই খাবারটি ট্রিগার করতে পারে বা গ্যাস তৈরি করতে পারে। এরপরে আছে ডাল বা ডাল জাতীয় খাবার। অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ডাল জাতীয় খাবার থেকেও কিন্তু অ্যাসিড তৈরি করতে পারে। তাই অবশ্যই গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে তারা এই ধরনের ডাল জাতীয় খাবার বা এই ধরনের যেই খাবারে তাদের ট্রিগার করছে সেগুলো থেকে তার দূরে থাকতে হবে। আরেকটি খাবার রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ভাজা পোড়া খাবার। অনেক সময় দেখা যায় যে আমরা কর্মব্যস্ততার কারণে বাসার খাবার থেকে দূরে থাকতে হচ্ছে এবং বাইরের যে ভাজা পোড়া খাবার আমরা রাস্তার পাশ থেকে কিনে খাই, যেমন সিঙ্গারা, সমোচা, পুরি, এই ধরনের খাবারগুলো কিন্তু একই তেলে বারবার ভাজা হয়। তেলটাকে বারবার পোড়ার কারণে কিন্তু এখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ধরনের ভাজা পোড়া খাবার অবশ্যই তাকে বর্জন করতে হবে এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি বাসায় সেগুলোও কিন্তু তাকে বর্জন করতে হবে। মূলত যদি আমরা গ্যাস্ট্রিক রোগীকে বলে থাকি যে কি কি খাবার তারা খেতে পারবেন, সবার আগে আমি বলবো যে তাকে কিছু কিছু খাবার বেছে নিতে হবে। যেমন অনেক সময় কিন্তু গ্লুটেন তাদের প্রবলেম করতে পারে। গ্লুটেন হচ্ছে গমের প্রোটিন। গম থেকে যেসব খাবারগুলো তৈরি হয়ে থাকে সেই সব খাবারগুলো কিন্তু তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। তাই সেই সব রোগীরা কিন্তু গম বা গমের খাবার থেকে বাদ দিয়ে ভাত, চালের আটা রুটি, চিড়া, মুড়ি এই ধরনের খাবারগুলোকে বেছে নিতে পারেন। এরপরে আসবো আমরা শাকসবজি এবং ফলমূল। যেই সবজি আমাদের সহজেই হজম করে ফেলে বা যেই সবজিতে আঁশ কম থাকে, যেমন লাউ, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙা, এই ধরনের সবজিগুলো কিন্তু গ্যাস্ট্রিক রোগীদেরকে খেতে বলা হয়ে থাকে। এবং টক ফলগুলো যদি খেয়ে থাকেন অবশ্যই সেটা একটি ভারী খাবার খাওয়ার পরে গ্রহণ করতে হবে। আর আমাদের মিষ্টি জাতীয় ফল, বিশেষ করে কলা, খেজুর, এগুলো আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারেন। এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটাকে না বাড়িয়ে কমাতেও সাহায্য করে থাকবে। মূলত আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তখনও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু 2 ঘন্টা পর পর খাবার গ্রহণ করবেন। অবশ্যই সহজে হজম হয়, সহজ পাচ্য যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে যেন তার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে না যায়। মূলত একজন গ্যাস্ট্রিক রোগী যদি এই ধরনের খাদ্য উপাদানগুলো বর্জন করে তার প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাদ্যগুলো যদি নির্বাচন করে থাকেন এবং সে যদি নিয়মিত খাবারগুলো গ্রহণ করে থাকেন তার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসবে। যারা আসলে একেবারে শুরুর দিকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে ক্ষতির কারণ কি হতে পারে? তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না এবং অনেকেই কিছু কিছু রুগী আছে আমরা দেখেছি শুধু ফার্মেসিতে যায় তা না, সে তার পুরানো প্রেসক্রিপশনকে বের করে এবং সে পুরানো প্রেসক্রিপশনে ওই সময় ডাক্তার যেগুলো প্রয়োগ করেছিল সেগুলোকেই ফলো করেন এবং দেখা যাচ্ছে যে আসলে গতবার যে তার জীবাণু দ্বারা তার ইনফেকশনটা হয়েছে এবার সেই জীবাণু দ্বারা ইনফেকশন হচ্ছে না কিংবা ওই একই অ্যান্টিবায়োটিক ওই জীবাণুর উপর কাজ করছে না, তাহলে তাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। সুতরাং আমরা মনে করি যে সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি আরও প্রবলেমটা হয় যে তার রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং একটি পর্যায়ে ইউরোসেপসিস হয় এবং সেই ইউরোসেপসিসের কারণে তাকে আরও বড় ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় কিংবা অ্যান্টিবায়োটিক তখন রেজিস্ট্যান্টই থাকে, কোনো ইস্যু করা যাচ্ছে না এবং আমরা লং টার্ম অ্যান্টিবায়োটিকটাকে বন্ধ করে আমরা কিছুদিনের জন্য অ্যান্টিবায়োটিক বন্ধ করি, আবার কালচার সেন্সিটিভিটি করি এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার কোন ওষুধের উপর ওই গ্রোথটাকে কাজ করবে, তখন আমরা সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত প্রয়োগ করে থাকি। যাদের ক্ষেত্রে বারবার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয়? তার মানে আমরা বুঝে নেই যে আমরা যেটা বলছি সে কমান্ডটা ফলো করছেন না। বিশেষ করে যারা এল্ডারলি পেশেন্ট, বয়স্ক যারা মহিলারা আছেন তারা এই কমান্ডটা সাধারণত ফলো করে না এবং যারা ডায়াবেটিক পেশেন্ট আছে এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছে এবং যারা লং টার্ম বেড রিডেন থাকেন তাদের সাধারণত ক্ষেত্রে এদের রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনটা হয়ে থাকে। তো আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে ফার্স্ট যদি তার ডায়াবেটিক্স থাকে, ডায়াবেটিস শুড বি কন্ট্রোল ফার্স্ট, ডায়াবেটিসটাকে আপনি কন্ট্রোল করতে হবে
এবং কারো যদি প্রস্রাবটা ঘন ঘন জ্বালা পড়া হচ্ছে তাহলে আমরা দেখি যে তার কি এটা ইনফেকশনের কারণে নাকি ইনফেকশন ছাড়া। যদি দেখি যে আমরা ইনফেকশন ছাড়া হচ্ছে তাহলে আমরা তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন, ইউরিনটাকে অ্যালকালাইজেশন করা এবং কিছু খাবারের চেঞ্জ করে দেওয়া, তাতে দেখা যায় যে তার এই জ্বালা পড়ার অভ্যাসটা কমে যায়। এবং হাইড্রেটেড করা, পেশেন্টকে আমরা বলি যে আপনি পানিটা প্রচুর পরিমাণে পানি খাবেন। আর যারা ইনফেকশনের কারণে হচ্ছে তাদেরকে সাধারণত আমরা অনেক সময় আমরা শর্ট টার্মের ক্ষেত্রে শর্ট টার্ম অ্যান্টিবায়োটিক দিই, এবং যারা রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসছে দেখা যাচ্ছে যে তাদেরকে আমাদেরকে মাল্টিপল অ্যান্টিবায়োটিক অনেক সময় প্রয়োগ করতে হয়, কিংবা যে অ্যান্টিবায়োটিকটা আমরা প্রয়োগ করি সেটাকে আমরা বেশ কিছুদিন করার পরে লো ডোজে দীর্ঘদিন আমরা ওই অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভির সকলকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অস্টিও মানে হাড় এবং পোর মানে হচ্ছে ছিদ্র। বয়সের কারণে হোক আর ফিমেলের কারণে হোক এই ছিদ্রগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ এগুলোর ডাইমেনশনটা বড় হয়। এতে করে বোনটা হালকা হয়ে যায় এবং ভাঙার একটি সম্ভাবনা দেখা যায়। এই জন্য এই অস্টিওপোরোসিসটি মেডিকেল সায়েন্সে আলাদা করে একটি এনটাইটি দেওয়া হয়েছে। তো অস্টিওপোরোসিসের কেন হালকা হয় এটা একটু কারণ বলতেছি। নিশ্চয়ই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।